প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছে বেশ কয়েকটা বিষয় নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর ডক্টর শ্যামল দাস, এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটি থেকে, এবং আমাদের সাথে আছে কমরেড শেখ ফরিদ। তো আমরা প্রথমেই কিছু বিষয় নিয়ে, আপনি জানেন যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির যে অবস্থা, সেই অবস্থাতে দাঁড়িয়ে অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসছে, যে বিষয়গুলো নিয়ে আসলে জাতিকে কিছু জানানো এবং তুলে ধরাটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে গতকালকে ঐক্যমত্য কমিশন, যেটা নিয়ে বাংলাদেশে সকল দল নিয়ে করা কথা, কিন্তু আমরা দেখছি সেখানে আওয়ামী লীগ হতে শুরু করে প্রায় 19 থেকে 20টা দলকে বাদ দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন করা হচ্ছে, এবং সেখানে মেজরিটি পার্টি, যেটা আমরা বলবো, আওয়ামী লীগ এখনো বাংলাদেশের 40 থেকে 45% প্রতিনিধিত্ব করে। অন্যান্য ছোট দল যেগুলো আছে, যারা বাম গণতান্ত্রিক বা অন্যান্য দল যেগুলো আছে, তাদের মিলিয়ে প্রায় অলমোস্ট 50% জনগণকে বাদ দিয়ে ঐক্যমত্য কমিশনের কাজ করছে, এবং সেই ঐক্যমত্য কমিশনের কাজ করতে গিয়েও তাদের মধ্যে নানান ধরনের প্রবলেম এবং নানান ধরনের সমস্যা আমরা দেখছি। তার এই পরিপ্রেক্ষিতে দেখেন গতকালকে যেমন বিএনপি সালাউদ্দিন সাহেব বলেছে জবাবদিহি ছাড়া এনসিপির মতো প্রতিষ্ঠানকে সমর্থন নয়। আবার এটারই উত্তর দিচ্ছে হচ্ছে আমাদের যারা চিলড্রেন পার্টি আছে, তারা আবার সেটার ব্যাপারে উত্তর দিচ্ছে। তারা বলছে যে যারা এনসিসি গঠনের বিপক্ষে, তারা ফেসিবাদী কাঠামো চায়, এটা আবার নাহিদ বলেছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। প্রথমে আমি স্যারকে বলবো যে স্যার, এই যে ঐক্যমত্য কমিশন, এইটা ফলাফলটা আসলে কি দাঁড়াবে? এটা কি জাতিকে ঐক্যবদ্ধ বা একটা জায়গায় আসতে কি কোনো ধরনের সহায়তা করবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে তো আমি তো একটু কম জানি সবকিছু নিয়ে, তবে তবে যেটুকু আমার পর্যবেক্ষণ আছে, তো কিছু বাংলাদেশি তো আমার বেড়ে ওঠা, বাংলাদেশি আমাকে তৈরি করেছে যেটুকু আর কি, এমন কিছু তৈরি করেনি, তবে যেটুকু করেছে। কাজে বাংলাদেশ নিয়ে আমার একটা সবসময়ই আমার পড়াশোনার ক্ষেত্র বা এগুলো সব মিলিয়েই বাংলাদেশ আছে। তো যা দেখা যাচ্ছে আর কি, আপনি যেটা বললেন যে আসলে কি, আমি আমি যেটা বলি আর কি, এটা হবে কি যে শেষ পর্যন্ত ওই যে পর্বতের বলে আপনার প্রসব বলে একটা কথা আছে না, বিশাল বিশাল কথা, আপনার সব সংস্কার করবে, সব আপনার ইউনিটি করবে। ইউনিটি শব্দটা কি? এটাতে আমার মনে হয় অনৈক্য কমিশন। কেন আমি সেটা বলছি, আপনারা আমাকে শুনবেন প্লিজ, খামাখা গালাগালি করবেন না কিন্তু দর্শকরা। আচ্ছা, দেখুন, এই এই যে ঐক্য কমিশনটি করা হয়েছে, এটার উদ্দেশ্য কি? কিসের ঐক্য? ঐক্যটা তো আসলে এসছে হচ্ছে, এদের একটা টার্গেট আছে। টার্গেটটা কি? এক ধরনের আপনার অ্যান্টাই ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা বিরোধী একটি ন্যারেটিভকে প্রতিষ্ঠা করা। তো সেটি কিভাবে করা যাবে? তো সেটি করার জন্য তারা প্রথমে বলেছিল যে তারা ওই যে জুলাই সনদ করবে। আপনারা সবাই জুলাই সনদ দেখেছেন। আমি আবারও বলি, আমাকে গালাগালি করবেন না যদি আমার সাথে আমার পর্যবেক্ষণের সাথে আপনি দ্বিমত পোষণ করেন, কিন্তু আপনি মিলিয়ে নিয়েন। সেটা হচ্ছে যে আপনার এই যে জুলাই সনদটি করবে, সেই জুলাই সনদের মধ্যে তারা কি কি দেবে, তারই একটা ফ্রেমওয়ার্ক তারা তৈরি করতে চেয়েছে এই যে ঐকমত্যের নামে। তো তার মধ্যে আমি দু একটা জাস্ট আপনাদেরকে বলি, আপনারা দেখুন। তারা বলছে যে তারা 71 সালের, মানে আমাদের ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, এবং আমাদের যে অ্যান্টি কলোনিয়াল যেই এগুলো স্পিরিট গুলো ছিল, সেগুলো নাকি আপনার 72-এর সংবিধানে আসে নাই। তো কিভাবে আসে নাই, কি এসছে? তাহলে এসছে হচ্ছে যে মুজিবিজমের কাল্ট, বা শেখ মুজিবুর রহমানের কাল্ট, এবং আপনার এক ধরনের মুজিববাদী চিন্তা ভাবনা, এগুলো কিভাবে আসেনি। তাহলে তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে তিনটা জিনিস, খেয়াল করবেন। ডিগনিটি, আমি ওই ড্রাফটটা পড়েছিলাম, ডিগনিটি, ইকুয়ালিটি, আর একটা হচ্ছে জাস্টিস, এই তিনটা জিনিস। তো আপনি এবার দেখুন তো 72 সালের যে কনস্টিটিউশন, সেখানে কি আছে? সেখানে চারটা পিলার কি কি? একটা হচ্ছে ডেমোক্রেসি, একটা হচ্ছে আপনার সেকুলারিজম, যেটাকে আমরা ধর্মনিরপেক্ষতা বলি, একটা হচ্ছে আপনার সমাজতন্ত্র, আর একটি হচ্ছে আপনার জাতীয়তাবাদ। তো আপনি আমাকে বলুন তো, যে এই চারটির মধ্যে কোন জায়গায় আপনার ডিগনিটি নাই? আপনার ডেমোক্রেসিতে ডিগনিটি নাই, আমাকে বলুন। আমি মেনে নেবো, কিন্তু আপনি যদি প্রুভ করতে পারেন আমি মেনে নেবো। আমি অনেক জায়গায় বলেছি যে আই এম রেডি টু ফেস এনিবডি, ইভেন ফরাদ মাজার, দ্য পারসন হু রোট আবাদতনামা, যিনি আবাদতনামা লিখেছিলেন, তিনি এখন এইসব বলছেন। হ্যাঁ, তো কাজেই আমার কোনো ভয় নেই, আমি কথা বলতে পারি তার সঙ্গে। যদি আপনারা চান আনেন, আমি কথা বলবো। আপনার ডিগনিটি কি সমাজতন্ত্রে নেই? সেকুলারিজমে নেই?
আরেকটা তারা বলছেন ইকুয়ালিটি। ইকুয়ালিটি ডেমোক্রেসিতে নেই। ইকুয়ালিটি কি আপনার সোশ্যালিজমে নেই, সেকুলারিজমে নেই। এর চেয়ে বড় ইকুয়ালিটির পিলার কোনগুলো হতে পারে? জাস্টিস। তারা চাইছেন জাস্টিস। জাস্টিস কি এগুলোর মধ্যে নেই? তারা বলছেন যে এটা নাকি এই আমাদের যে অ্যান্টি কলোনিয়াল এবং অ্যান্টি ইন্ডিপেন্ডেন্স যে আমাদের স্পিরিট ছিল, সেগুলো নাকি এখানে করা হয়নি। তারা বলছেন যে মুজিববাদ বলে একটা জিনিস তারা বলছেন যে সেটি সেই মুজিববাদী যে মুজিবের যে কাল্ট, সেই কাল্টই এখানে প্রকাশ হয়েছে। কিভাবে? মুজিব বঙ্গবন্ধু কি কখনো বলেছেন যে আমার একটা বাদ আছে, এটা হচ্ছে মুজিববাদ? বলে নাই। আপনারা কেন বলছেন? তাহলে আপনারা কেন বলছেন ভাই? কার্ল মার্কসের দাস ক্যাপিটাল আছে, অনেক কিছু তিনি লিখেছেন, এখানে আপনি বলতে পারেন মার্ক্সবাদ। বঙ্গবন্ধু কি কখনো বলেছেন যে তিনি মুজিববাদী, এইরকম একটা নতুন একটা তার ধারণা আমি দিচ্ছি? তো তিনি কি করেছেন? তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তোমরা আমাকে মুজিববাদ নিয়ে প্রশ্ন করছো, আমি মুজিববাদটা কিছু বুঝি না, আমি এই জিনিসগুলোতে বিশ্বাস করি। সেই জিনিসগুলো কি? এই আপনার এই 4টা পিলার। আচ্ছা, এগুলো আগেই চলে এসছে, এগুলো আগেই ফিল্ডে চলে এসছে, বঙ্গবন্ধু থেকে আসেনি। সেটাই তিনি আবার রিকনফার্ম করেছেন যে তিনি এগুলোতে বিশ্বাস করেন। তো ভাই আমিও তো ওগুলোতে বিশ্বাস করি, এই ফরিদ সাহেবও এগুলোতে বিশ্বাস করেন, হাওলাদার সাহেবও বিশ্বাস করেন। তো এখন এগুলো কি আমাদের এক একজনের বাদ হয়ে যাবে? হবে না। তো তাহলে আপনি এই নিয়ে কি বলছেন? অনেকগুলো গত 54 বছরে স্যার, গত 54 বছরে এই বাংলাদেশের সংবিধানের এই মূলনীতি, এটা নিয়ে কিন্তু কোনো ধরনের ডিবেট আসে নাই। গত 54 বছরে আসে নাই। যদি অন্যান্য দলের ভিতরে এটা নিয়ে ডিবেট থাকতো, তাহলে না আজকে ওরা এই কথাটা বলতে পারতো না। একের আসে নাই বলা যাবে না। এটা আবার ধরুন যে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে এগুলো কাটাছিড়া করেছেন, তাই না? তারপরে আপনার এরশাদ সাহেব এগুলোকে হোল্ড করেছেন, ইসলাম রাষ্ট্রধর্ম দিয়েছেন, হ্যাঁ, সেকুলারিজম তো পাল্টে গেছে। এগুলো হয়েছে কিন্তু হওয়ার পরে আবার এগুলোতে ব্যাক করা আমাদের অরিজিন। এরা যে 72 সাল করে, আসলে তো 72 সাল নয়, এটা বলা উচিত তো এই যে এই রেজিমের, এই যে বিগত রেজিমের সময় যে করা হয়েছে সেই কনস্টিটিউশনটি। কিন্তু তারা 72 বলে। অর্থাৎ আপনি খেয়াল করবেন এই 72 কেন বলে? হোয়াট ইজ 72 বলে তারা? কারণ তাদের টার্গেটটা হচ্ছে ওই যে আপনি বললেন না যে এটা তার টার্গেট কি? তার টার্গেটটা হচ্ছে অ্যান্টি ইন্ডিপেন্ডেন্স ন্যারেটিভটাকে প্রতিষ্ঠা করা। কারণ 72-এর কনস্টিটিউশন মানে হচ্ছে আমাদের স্বাধীনতা, 72-এর কনস্টিটিউশন মানে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু, 72-এর কনস্টিটিউশন মানে হচ্ছে আমাদের 30 লক্ষ মানুষ, আমার 72-এর কনস্টিটিউশন মানে হচ্ছে 2 লক্ষ মা বোন। তো এইগুলোকে বাদ দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। আমি পরে আপনাদের আরেকটা টপিক আছে বোধহয় যে কেন তারা এই বিষয়টি জুলাইকে কেন তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নিতে চায়, তখন এইটা আরো আলোচনা করা যাবে। কিন্তু এখন এরা যে এই যে জিনিসগুলো বারবার করে ওই আপনার জুলাই সনদে আপনি দেখবেন অদ্ভুত কিছু অশিক্ষিত টাইপের কথাবার্তা। আমি সরি ফর মাই টার্ম, অশিক্ষিত না বলে আমি বলবো যে কিছু ভুল কথাবার্তা আছে। আমি আই অ্যাপোলোজাইজ, ইট ইজ নট প্রফেশনাল এই অশিক্ষিত বলা। কিন্তু দেখেন একটা জায়গায় বলছে যে ওই যে 9/11 হয়েছিল না আমাদের, 1/11 সরি, যে আমাদের 1/11 হলো। তো 1/11 কে তারা একটা প্যারাডাইম বলছে এই প্যারাডাইমে মুজিবিজম নামের প্যারাডাইমটাকে সাস্টেন করা হয়, যার ফলে শেখ হাসিনার ফ্যাসিজম আপনার মানে বেড়েছিল। আচ্ছা, এখন আমাকে আপনি বলেন যে কেমন ধরনের কথা এটা? প্যারাডাইম কি আরেকটা প্যারাডাইমকে কখনো করতে পারে, কন্টেইন করতে পারে? পারে না তো। আপনি এই ধরনের কথাবার্তা মনে করুন যে আপনি কনফ্লিক্ট প্যারাডাইম, এটা হচ্ছে একটা, এটার আন্ডারে অনেকগুলো থিওরি থাকতে পারে, কিন্তু একটা প্যারাডাইম আরেকটা প্যারাডাইমকে কন্টেইন করতে পারে। এটা হচ্ছে শিক্ষার ব্যাপার, জ্ঞানের ব্যাপার। এটা কে লিখেছে? আমি শুনেছি এটা ফরাদ মাজার সাহেব লিখেছেন। তো তিনি এটা জানেন না, এটা হতে পারে না। তাহলে অথবা উনি আন্দাজে তিনি যদি বলতেন যে 1/11 প্যারাডাইমের আন্ডারে ওই যে মুজিবিজম এসছে, তাইলে আমাকে মুজিবিজমকে আবার একটা প্যারাডাইম, মানে আপনার যত বেশি দেখবেন এই ধরনের তাত্ত্বিকদের বা এই ধরনের সো কল্ড, আমি তাত্ত্বিক বলি না, জার্গন যারা ইউজ করে, জার্গন, আমার এক বন্ধু ছিল, ও কিছু জার্গন মুখস্থ করে রাখতো আর জায়গা মতন সব এই সামনের মানুষ কেউ বুঝে না, বলে যে তো মহাপণ্ডিত। ফরাদ মাজারের হয়েছে ওই সমস্যা, তিনি এই কাজটি করেন, খুবই ইয়ের সাথেই করেন এবং তিনি সাকসেসফুল, কারণ মানুষ মনে করে বাপরে বাপ তো মহাজ্ঞানী মানুষ, লুঙ্গি পরা জ্ঞানী। আমি আমি আপনার কাছে আবার আসবো, আমি আবার একটু ফরিদ ভাইয়ের কাছে যেতে চাই। ফরিদ ভাই, নির্বাচন নিয়ে তালবাহান আমরা দেখছি, একটা দেখলাম যে তারেক রহমানের সাথে বৈঠক করে, সেটা নির্বাচন
রোজার আগে মানে ফেব্রুয়ারির প্রথমে আসার কথা বলা হলো। আবার গতকালকে দেখলাম ইউনূস সাহেব বলছে যে এপ্রিলের নির্বাচন দিয়ে উনি চলে যাবে, দেশ তাদের মতো চলবে, আমি বিদায় নিব। তাহলে কথাটা দুই রকম, মানে এরকম দোটানা, আবার ইউটার্ন, মানে এইটা নির্বাচন কি আদৌ উনি করবে না কি করতে চাচ্ছে, নাকি উনি ওই সেই এপ্রিলে বসেই মানে ওনার এপ্রিল কোনো টার্গেট আছে, এরকম কোনো বিষয় আছে কিনা? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের অতিথি শ্যামল স্যারকে, অধ্যাপক ডক্টর শ্যামল স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আপনারা মাঝে মধ্যেই স্যারকে পাবেন, আমরা খুব আশা স্যার অনেক তার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেবেন আশা করি। স্যারের কাছে একটা অনুরোধ থাকলো, আমরা যখন আপনার নাম অনেকের কাছে বলেছি, সবাই আগ্রহ প্রকাশ করেছে, আশা করি স্যার আপনি নিয়মিত থাকবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্যার যে কথাটা বললো, এই কথাগুলো কিন্তু আমরা যখন বলেছি আমাদেরকে আপনারা বকা দিয়েছেন। আশা করি এইবার এই ফরহাদ মাজারের কাউন্টারে আমরা পেয়ে গেছি স্যারকে। আপনাকে ধন্যবাদ স্যার। আমরা এই ফরহাদ মাজারকে আমি একটা নাম দিয়েছি, ফ্রড মাজার। তিনি সেই ব্যক্তি আপনি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, যারা পণ্ডিত না, এরা কিছু মুখস্থ করে আসে, সেগুলো ছেড়ে দেয় আর মানুষকে বিভ্রান্ত করে। আর যেহেতু তারা বিরাট বড় বুদ্ধিজীবী স্যার, আমরা তার কাউন্টারে পারি না কথা বলতে। আপনাকে দিয়ে কেবল সম্ভব তাদের মানে কাটা দিয়ে কাটা তোলা, পণ্ডিত দিয়ে পণ্ডিতের কাটা তোলা। আমরা বলি কি দোষ হয়? এই ফ্রড মাজাহার এক জায়গায় কি বলেছে স্যার জানেন? কত বড় মিথ্যুক, ধোঁকাবাজ, জাতির সাথে ধোঁকাবাজি করছে। হলদার সাহেব, আমি আপনার কথা আসতেছি কিছুক্ষণের মধ্যেই। সে বলেছে যে জামাতের সমালোচনা করাই ফেসিজম। কত বড় একটা, যেখানে গণতন্ত্রে, যেখানে সবকিছু সমালোচনার মধ্যে, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, সেখানে জামাতের মতো একটা স্বাধীনতা বিরোধী, একটা সাম্প্রদায়িক শক্তি, একটা মানে ইসলামের দৃষ্টিতে মুনাফেক শক্তি, তার সমালোচনা করা নাকি ফ্যাসিজম। মানে ফ্যাসিজের নতুন বয়ান নিয়ে তিনি হাজির হয়েছিলেন। মানে সেই দিনই আমি বুঝেছি যে এই লোকটা যে একটা টাউট, আমি যে ফ্রড মাজার বলি, এটা সত্য। কারণ এটা তো একটা গণতন্ত্রে যে বিশ্বাস করে, সে কি কোনো দেশে তো গণতন্ত্রে নিজের দলকেই সমালোচনা করে। সংসদে মনে করেন আমরা সবাই একই দলে, সংসদে একটা প্রস্তাব আসলো, আমরা সমালোচনা করি না? আমার দলে করবো না? একটা প্রস্তাব আসলো, আমরা ডিবেট করবো না? মানে নিজের দলের যেখানে অ্যালাউড, নিজের দলের সমালোচনা যেখানে, ক্রিটিসিজম যেখানে অ্যালাউড, সেখানে একটি স্বাধীনতা বিরোধী যারা এই দেশকে জানাই, তার সমালোচনা করে নাকি ফ্যাসিজম। তখনই বুঝতে পারছি যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট বলে, এটা তাদের একটা পরিকল্পিত উদ্দেশ্যমূলক ভাবে এই কথাটা বলতেছে। তারা আসলে স্বাধীনতা বিরোধী শক্তিকে পছন্দই করে না, সহ্য করে না। কালকে আমি যদি বলি আওয়ামী লীগের সমালোচনা করায় ফ্যাসিজম, বঙ্গবন্ধুর সমালোচনা করা ফ্যাসিজম, এই ফরহাদ মাজারি তো আমাকে মূর্খ বলবে। আপনি স্যার বলছেন যে যদিও আপনি খুবই ভদ্র মানুষ, তারপর আমার একজন প্রফেসর থাকেন এমন একটা দেশে, আপনি কথাটা সরিয়ে নিয়েছেন। আমি এদেরকে অশিক্ষিত বলবো না, এরা হচ্ছে মূর্খ পণ্ডিত। তো মূর্খ পণ্ডিত শব্দ তো স্যার আমার জন্য না, এটা ফ্রড মাজারের জন্য প্রযোজ্য। আমি ফ্রড মাজারকে মানে অশিক্ষিত আমি বলি না, মূর্খ পণ্ডিত বললাম আর কি। যাই হোক, এখন আসেন হাওলাদার ভাই যে কথাটা বলেছেন, আসলে স্যার থাকতে এই সময় আমার আর তার মূল্যবান সময়, আমিও তার শ্রোতা, তার কথাই শুনতে চাই। তো যেহেতু হাওলাদার সাহেব বলেছেন, তাও একটু আমি 2 মিনিটে শেষ করে দিই। তারা তো নির্বাচন দেবে না ভাই। ওই যে আমাদের সাথে মেজর আখতারুজ্জামান এসে বলেছিলেন মিটিং এর আগে, যদি পরে বলতেন একটা কথা, আমার সাথে লাইভে এসে মেজর আখতারুজ্জামান এমপি বলেছিলেন, বিএনপির নেতা, যে তারেক রহমানকে ডক্টর ইউনূস 7 বার বেচা দিবে। 1 বেচা হয়ে গেল, 2 বেচা হয়ে গেল, আরো যে কত বেচা দিবে। বিএনপি, আমি বারবার বলি, হাকিম, আমরা শুনছি যে হাকিম লড়ে তো হুকুম লড়ে না। আমরা এর মানে বলতে চাচ্ছি যে ডিসেম্বরে বিএনপি নির্বাচন চেয়েছে, তারা যখন ওইখান থেকে সরে গেছে, তখনই তো হাকিম লড়ে গেছে, হুকুমও লড়ে গেছে। আর এই কাজটাই করে ফেলেছে এই খুব শিয়ানা মাল কিস্তি মহাজন, এই যে ইউনূস সাহেব। তিনি বুঝে যে একবার যদি সরাইতে পারি তাইলে আমার কাজটা হয়ে যাবে। তারেক রহমানকে কিন্তু ডিসেম্বর থেকে সরিয়ে তিনি একটা সময় নিয়েছেন, একটা, অর্থাৎ মনে করেন স্যার আমার কাছে 50 লাখ টাকা পায়, আমি বললাম স্যার এই মুহূর্তে তো নাই, ব্যবসা বাণিজ্য খুব খারাপ, স্যার কোনো চিন্তাই করেন না স্যার, আপনি ডিসেম্বরে ফিক্সড, স্যার আমার আর 4টা মাস সময় দেন স্যার। এই কথাটা বলে আমি খালি শুধু স্যারকে সরাই নিয়ে গেলাম, কারণ ডিসেম্বর পর্যন্ত সময় পেলাম, পাশাপাশি ফেব্রুয়ারি, মানে আরো 3 মাস। এই 7 মাসে তো আমি আরো তাল বাহানা শুরু করব। আমি তো জানি স্যারের কি কইতে হবে, স্যার ভদ্রলোক, বা স্যাররে না পাই স্যারের ওয়াইফরে ধরবো, স্যারের না ওয়াইফরে না পাই স্যারের ছেলে মেরে ধরবো, যে বাবা একটু তোমার বাবারে বুঝাও, এপ্রিলে দিমু। এপ্রিলে গিয়ে আবার বলবো তার মেয়েরে, কথার কথা বা তার ছাত্ররে ধরলাম, তার প্রিয় ছাত্র কাছে গেলাম, যে স্যারকে একটু বোঝানো, আমার আর 2টা মাস। মানে এইভাবে আমি যত দেরি করতে পারি, মানে তার টাকা না দেওয়ার কথা সোজা হিসাব, মানে টাকা না দিতে। কারণ বাংলায় আমাদের খাঁটি প্রবাদ আছে, আমাদের আমেরিকান প্রবাদ নিতে হবে না বা আরবের। খাঁটি প্রবাদ হচ্ছে খলের সলের অভাব হয় না। ডক্টর ইউনূস তো একটা খল,
তার তো ছলের অভাব নাই। সুতরাং সে এমনিতেই সে খল। তারপরে সুযোগ পেয়ে গেছে। এই তারেক রহমান একটা তার কাছে বাচ্চা শিশু, তাকে কয়েক বেচা দিছে। আসলে নির্বাচন দিবে না। এগুলো তার টাউট বাটপারি। তার মধ্যে এই যে কি কমিশন নাম দিয়েছে, আমি এগুলো শব্দ মনে থাকে না আমার। কারণ কত মনে রাখবো? এগুলো মনে না রাখলে তো আর বেচতে বন্ধ হবো না, স্বর্গে যাওয়া বন্ধ হবো না। যাই হোক, এরা কি তালবাহানা শুরু করছে বৈঠকের নামে, এগুলো আসলে আইওয়াস। এগুলো করে তারা এমন একটা ক্ষেত্র সৃষ্টি করবে, এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবে, যখন নির্বাচন, জামাত বলবে আমি নির্বাচনে যাব না, এনসিপি বলবে আমরা, এই দেখেন এখন বিএনপি কে বলে ফেলছে তারা আওয়ামী নেগেটিভ, বিএনপি কে বলে ফেলছে তারা নাকি ভারতের ভাষায় কথা বলে। মানে ভারত জুজু এখন আছে। এই বিএনপি ভারত জুজু দেখিয়ে এতদিন টিকে ছিল, এখন বিএনপি কে ভারতের দালাল বানিয়ে ফেলছে। সবচেয়ে হাস্যকর যে আমরা এখন স্যারের বক্তব্য শুনবো, আশা করি আমার জবাব আপনি পেয়ে গেছেন, নির্বাচন আসলে দিবেন। ফরিদ ভাইয়ের কথার সাথে আমি জাস্ট অ্যাড করি, ওই যে কিস্তির টাকা আদায় করতে গিয়ে কিছু লোক আছে যারা ঘুরায়, মানে তারা তো নানান ছলনা দেয়, এই ছলনাগুলো ইউনূস শিখে নিছে, এই ছলনাগুলো আমাদেরকে এখন দেখাচ্ছে আর কি। স্যার আপনার কথার সাথে আপনি আপনার যেটা বলা সেটা বলবেন, পাশাপাশি আমার কিছু আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই জুলাই আহত এবং নিহতদের ব্যাপারে বা তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে সেই গেজেটটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আন্ডারে দেওয়া হচ্ছে। তাহলে মুক্তিযুদ্ধ এবং 24 দুইটা কি এক? এটা কি যুক্তিসঙ্গত? এটা কি হয়? এটা আসলে কোন ন্যারেটিভ ওনারা দেখাতে চাচ্ছে? আচ্ছা, আপনি বলুন না এটা হয়, এটা আপনার প্রশ্নটাই তো পরিষ্কার, আপনার ধারণাটা কি, এবং আপনার মতোই তো সবাই মনে করা উচিত। আপনি শুনুন, মুক্তিযুদ্ধ আমাদের ইমোশন, আমাদের আবেগ, আমরা মুক্তিযুদ্ধ আমাদের তৈরি করেছে। এই যে আমি শ্যামল কুমার দাস আজকে আমেরিকা পড়তে এসেছি, পিএইচডি করতে আসছিলাম, এসে তারপর তো এটা আমার বাবা তো পারেন নাই, আমার বাবা পাকিস্তান আমলে একটিও প্রমোশন হয়নি, তার সুযোগ ছিল। আচ্ছা যাক, এই দিয়ে আমি অন্য কিছু বুঝতে যাচ্ছি না, আমি যা বুঝতে যাচ্ছি সেটি হলো এটাই হচ্ছে আমার অস্তিত্ব। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে তারা কেন আপনার এই যে জুলাইয়ের এটাকে একবার রেভলিউশন, একবার অভ্যুত্থান, একবার এইটা একবার সেইটা, এই যে এগুলো কেন? আচ্ছা, আমি সব জায়গায় এই কথাটি বলি, আপনাদের হয়তো কিছু কিছু দর্শক থাকতেও পারেন তাদের কাছে মনে হবে যে এই লোক তো এই কথা আগেও বলেছে, একই কথা বলছে। সেটি হচ্ছে যে আপনি এই জুলাইয়ের ঘটনাটি কেন ঘটালেন? আমি যদি ধরে নেই যে আপনারা খুব অনেস্ট ছিলেন, তাহলে কি এটা হচ্ছে আপনারা একটা কোটার বিষয়ে আপনারা একটা আন্দোলন করেছিলেন, সেই কোটার আন্দোলনে এক পর্যায়ে ধরে নেওয়া যাক যে শেখ হাসিনা কিছু লোক মেরে ফেলছে, মেরে ফেলার ফলে আপনারা বললেন যে ওকে শেখ হাসিনা হ্যাজ টু গো, এবং তিনি আপনারা বলেন যে পালিয়ে যাওয়া, আমি বলি কখনোই এটা পালিয়ে যাওয়া নয়, এটা হচ্ছে তিনি তাকে অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে সরে যেতে হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে আছে। এটা যাও তো, আচ্ছা আপনারা কি এই তাহলে তো শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিলেন, শেখ হাসিনা চলেই গেলেন, তাহলে তো আপনাদের সবকিছু পাওনা হয়ে গেল। তাহলে এরপরে আপনারা যে করলেন যে কাজগুলা, আমার বঙ্গবন্ধুকে অপমান করলেন, আমার স্বাধীনতাকে অপমান করলেন, আমার বঙ্গবন্ধুর স্কাল্পচারকে আপনি অপমান করলেন, আমার স্বাধীনতা আন্দোলন করার সময় তো বঙ্গবন্ধুর স্লোগান, বঙ্গবন্ধুর ডায়লগ, এগুলোকে সব ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নাই, আপনারা স্লোগান দিয়েছেন না? স্লোগান তো দিয়েছেন। এবারে এই হাসনাত আব্দুল্লাহ, এই যে আপনার যেটাকে মুনাফেক বলা হয়, সার্জিস আলম, এরা কি করেছে? বঙ্গবন্ধুর পোস্টার নিয়ে গেছে ইয়েতে। আচ্ছা, আমি সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে আপনারা যে মানুষগুলোকে আপনারা অ্যাড্রেস করেছেন জুলাই অগাস্টের আন্দোলনে, আমি আন্দোলনেই ওকে বলতে পারি বছর, তখন কি আপনি এই লোকগুলোকে বলেছেন যে আপনারা এগুলো করবেন? আপনারা বলেছেন যে আপনারা 72 সালের সংবিধান পাল্টা, আপনারা বলেছেন যে আপনারা এই যে বঙ্গবন্ধুর সব জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে দিবেন, আপনারা বলেছেন যে 32 নম্বর ভেঙে দেবেন, আপনারা একটু বলেছিলেন যে তখন যে যদি আজকে আমরা আমি বুঝতাম আপনাদের আন্দোলন ঠিক আছে, আমাদের আন্দোলন হচ্ছে এই সব স্বাধীনতার ন্যারেটিভ করে ফেলবো, সবকিছু আমরা জামাতিকরণ করব, আপনি এগুলো মানুষকে বলেছেন, মানুষ এটাতে পার্টিসিপেট করেছে, তাহলে বুঝতাম আপনারা সব। আপনারা তো অসৎ ভাই, আপনারা রীতিমতো এই যে আপনি যদি খেয়াল করেন, এটাকে আমরা বলি ডিসকোর্স বা ন্যারেটিভ, এই ন্যারেটিভটা দিতে গেলেও তো কিছু সততা লাগে, আপনাদের মধ্যে তো এই সততা নেই। যখন বিপ্লব হয়েছিল রাশিয়ায়, তখন তো লেনিনের পরিষ্কার এই কমিউনিস্ট পার্টি আপনারা তো এখানে কি করেছেন? আপনারা বললেন শুধু কোটা, আপনারা করলেন পুরো উল্টো কাজ, মানে এটা তো প্রতারণা। এবং এখন আপনার কোটার বিষয়ে আপনাদের কোনো কথা নেই, আপনারা কিন্তু যত্রতত্র কোটা আরোপ করে যাচ্ছেন, এবং এইটারই একটা
সিম্পলি স্যার, 90 গণ আন্দোলনে এরশাদের বিরুদ্ধে আমাদের দাবি ছিল গণতন্ত্রায়ন, আমাদের স্বৈরাচার থেকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে যাওয়া, সেটা কিন্তু স্পেসিফিক ছিল। এখানে তো আমরা করেছি। আমি তখন ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি, আমাদের স্পেসিফিক একটা এজেন্ডা ছিল, আমরা সেটা করেছি, তাই না? আমরা তখন সাধারণ ছাত্ররা পার্টিসিপেট করেছি, আমরা বলেছি এরশাদ যাবে, আমরা গণতন্ত্র চাই। আমরা ছাত্ররা তো কেউ যে ওখানে ক্ষমতা নেই। আপনি খেয়াল করুন, ওই সময় কোনো ছাত্র নেতাকে গিয়ে ক্ষমতা নিয়েছে, বা আমরা কি অন্য কিছু করেছি যে আমাদের কথার বাইরে একটা কথা বলেন যে এই কথাটা আমরা বলিনি, যেটা আমরা করেছি। তখন আপনারা এরশাদের পথে কোনো কথা ছিল না। আর যা হয়েছে তখন নরমাল। এটা কি ঘটেছে এখানে? আপনি বলেছেন একটা, করেছেন আরেকটা। মানে আপনি তো আমার সাথে চুরি করলেন, যে ফরাদ মজারের মতো। আপনি এই যে ফরিদ সাহেব যে বললেন যে ফ্রড মাঝার, আই এগ্রি। মানে কেন ফ্রড বলবো? এই ফ্রড বলবো অনেকগুলো কারণে, তার মধ্যে একটা হচ্ছে এই যে জিনিসটাকে আপনি যদি তাদের ওই জুলাই সনদটা পড়েন, জায়গায় জায়গায় মিথ্যা কথা। হ্যাঁ, যেমন আপনি আসলে উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে একটা জায়গায় তারা উল্লেখ করেছেন যে এই আওয়ামী লীগের সময় বিচার ব্যবস্থার প্রহসনের যে বিচার হয়েছে অনেক মানুষকে মারা হয়েছে, তার বিচার করতে হবে। তো তার মানে কি আপনি বুঝতে পারছেন যে তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে ওই যে জামাতি যাদেরকে ইয়ে করা হয়েছে তাদেরকে, তাদের বিষয়ে শেখ হাসিনাকে বিচার করা। আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে কেন ওই জুলাই এই বিপ্লবের ব্যাপারটা, বিপ্লব এটাকে আপনি কেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে নিচ্ছেন? পরিষ্কার যে আপনি তো এটাকে মুক্তিযুদ্ধের সাথে প্যারালাল, সম্ভব হলে উপরে দেওয়ার জন্য আপনি চেষ্টা করছেন। এবং আপনি দেখেন যেভাবে তারা বিভিন্ন রকমের ভাতা টাতা এইসব দিচ্ছে, এগুলো তো আমাদের মুক্তিযোদ্ধারা পায় নাই। ভাই, আপনি আন্দোলন করলেন মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে, আর আপনি এখন এখানে এসে আপনি কি করছেন? আপনি জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্তদের 1 লাখ, 3 লাখ, 4 লাখ যা ইচ্ছা তা আপনারা দিচ্ছেন। আমার মানুষ আপনি টাকা দিচ্ছেন, আমার ওইটাতে তো আপনি দিতে বলে দেন, কিন্তু আপনি কেন আমার মুক্তিযোদ্ধাদেরকে কেন আপনি ছোট করছেন? আপনি আমার এটা করাই হচ্ছে একটা নতুন ধরনের একটা ন্যারেটিভ দেওয়ার জন্য। ওই যে ফরিদ সাহেব বললেন না যে এর নাম কি ইউনুস, কেন ইউনুস তো বিশাল শেট, হ্যাঁ, সে তো তারেক রহমান, তার কাছে কিছু না, আসলে কিছু না। এখন তো স্যার এরকম হচ্ছে যে 47 কে সামনে এনে 71 উপেক্ষা করা হচ্ছে। তার মানে অনেকটা এরকম যে দাদাকে স্বীকার করা হচ্ছে, বাপকে স্বীকার করা হচ্ছে না। কেন আপনি এটা পরেই আপনার মনে আছে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে জিন্নার জন্মদিন পালন করা হলো না? জিন্নার জন্মদিন পালন করা হলো না। এবং আমার তো ওখানে আপত্তি না, আপনি করতে চাইলে করেন, কিন্তু আপনি আমার বঙ্গবন্ধুকে কেন ছোট করবেন? আপনি কেন বলবেন যে বঙ্গবন্ধুর কোনো ইয়ে নাই, মানে তার কোনো ওরকম রোল নাই? আপনি কোন চিন্তার ছেলে? আপনি কিভাবে কোন এতটা? শুনুন, আমি একটা জিনিস, খুব কেউ যদি কিছু না জানে, আমি নিজে কম জানি, আমার স্বীকার করতে অসুবিধা নাই, আমার জ্ঞান খুব কম, কিন্তু আমি ওই লোকটাকে ঘৃণা করি, যে লোকটা জ্ঞান নাই কিন্তু সে বলতে চায় যে তার জ্ঞান আছে। আপনি অনৈতিহাসিক, অর্থাৎ যেটা আমরা বলি এহিস্ট্রিক্যাল, অর্থাৎ আপনার ইতিহাসের কোনো চেতনা নেই, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই, আপনি তার মধ্যে কথা বলছেন। বঙ্গবন্ধুর সাথে আপনি তুলনা করছেন আরো অনেকে। বঙ্গবন্ধু তো এতে সবারই অফশুট, এটা তো আমরা অস্বীকার করি না, কিন্তু বঙ্গবন্ধু ইজ বঙ্গবন্ধু, এই জায়গাটা তো আপনাকে স্বীকার করতে হবে। বঙ্গবন্ধু যে কাজ করেছেন, আমি সবসময় বলি এই বিষয়ে, আমি যেই কারো যত বড় পণ্ডিত, এই যে আমাদের স্বাধীনতার ইতিহাস, এই বিষয়ে আমি বঙ্গবন্ধুর ভূমিকা, এই বিষয়ে আমি যে কারোর সঙ্গে তর্কে বসতে রাজি আছি। আপনি যদি আমাকে বলেন যে এটা আমি ভুল, আমি মেনে নেব, প্রমাণ করেন, হ্যাঁ। কিন্তু এরা করে কি, সেটা না করে ওই যে এহিস্ট্রিক্যাল, অর্থাৎ ইতিহাসের কোনো জ্ঞান নাই, এরা করে কি, আপনার এই যে কাজ করছে যে করতে হবে, তো জামাতকে তো স্ট্যাশ করতে হবে, তার ফলে ওরা করে কি, এই একটা কথা বলে দেয় হঠাৎ করে আচমকা, যে বঙ্গবন্ধু তো বলে না শেখ মুজিব, যে শেখ মুজিবের কোনো কিছু নাই, কোনো এমন কোনো কিছু করে নাই সে। আরেকজন বলছে যে 71-এর ওই মার্চের আগ পর্যন্ত ছিল, ওই পরটুকু নাই। এদের কোনো ধারণা নাই যে একটা যুদ্ধ চালিত হয়েছে, সেখানে বঙ্গবন্ধু কি কমিউনিস্ট নেতা ছিলেন? এরা এগুলো তো জানে না যে লেফটিস্ট পলিটিক্স এবং আপনার কমিউনিস্ট আন্দোলন, বিপ্লবী আন্দোলন, অথবা আপনি ধরুন যে এই যে জামাতিদের ক্যাডার ভিত্তিক যে আন্দোলন, বঙ্গবন্ধু কি ওই রাজনীতি করতেন? আপনি বলুন আমাকে, তারা যখন আওয়ামী লীগের সময় যখন তাদের এই কয়েকজনকে নিয়ে ধরে নিয়ে গেল না, এই যে হারুন, এই যে তাদের হোটেলে ভাত খাওয়া কি
পোলাও খাওয়াইলো। তারপরে তারা কেন ঘোষণা দিল? তারা তো ঘোষণা দিল যে আমরা এটা করে নিলাম। এই যে সার দিচ্ছে তাই তো, বঙ্গবন্ধুকে দিয়ে এটা করার ছিল। বঙ্গবন্ধু পালিয়ে গেছে যে বলে সব ইডিওটিক কথাবার্তা। বঙ্গবন্ধুকে দিয়ে ওখানে ইয়াহিয়া খান, এটা বারবারই ইয়াহিয়া খান বলছিল যে তোমার বিচার করব, তোমাকে ফাঁসি দিব। ওনার রুমের পাশে আপনার কবর করা হচ্ছিল, কবরের শব্দ বঙ্গবন্ধুর কানে এসে বাস্তব। এইরকম মেন্টাল প্রেশার। কিন্তু বঙ্গবন্ধুকে দিয়ে বলাতে পেরেছিল তখন যে না আমি এটা উইথড্র করলাম। এবং শেষ দিনও যখন আপনার তাকে ছাড়ে, তখনও ভুট্টো গিয়েছিল না দেখা করতে। কামাল হোসেনের ইন্টারভিউ দেখেন, কামাল হোসেন কি বলেছেন? কামাল হোসেন তো এখন আর আওয়ামী লীগ করেন না। তিনি যখন গেলেন তখন বঙ্গবন্ধু কি বলেছেন? তুমি থাকো ভাই, তুমি আমার ভাই থাকো, কিন্তু এই উনি ভুট্টো চেয়েছিলেন একটা কনফেডারেশন হোক অন্তত, বঙ্গবন্ধুটা ডিক্লাইন করেছিলেন। তো যে বঙ্গবন্ধুকে দিয়ে 9 মাস এরকম মানে আপনার মানসিক টর্চার করা হয়েছে, কিন্তু তিনি রাজি হন নাই। এর মধ্যে বিচারপতি মনিরুদ্দিন ওনাদেরকে দিয়ে এই সমস্ত গেছেন না, কায়ানি টায়ানি এদেরকে দিয়ে ওনাকে নানান ভাবে প্রভাবিত করার চেষ্টা হয়েছে না। কিন্তু উনি তো যখন সামান্য কদিনের ওই হারুনের ভাতের হোটেলের ভাত খাওয়ার চাপ সহ্য করতে পারো না, সেখানে বঙ্গবন্ধুর সাথে কথা বলা, মন্তব্য করার আগে একবার তো ভাবা উচিত। আপনি একটা চিন্তা করেন, ওই যে ফরিদ সাহেব বলছিলেন না যে এই যে কি ফরাদ মজার সম্পর্কে বলছিলেন না যে সে ফ্রড, কেন ফ্রড? কারণ সে মিথ্যা কথা বলে। আপনি কি আপনারা নিশ্চয়ই অনেকেই পড়েছেন এবাদতনামা, এটি একটু পড়বেন যদি না পড়ে থাকেন। এবাদতনামাটি আগে পরে সব জায়গায় একেবারে আল্লাহকে তো একেবারে শুধু আল্লাহ না, মোহাম্মদের একেবারে গোলাম বানাইছে খাদিজা। এই তো হলো। আচ্ছা, তারপরে আপনারা এই যে শেখ হাসিনা রাজকুমারী কি যেন নাম ওটার বইটার, ওনার রাজকুমারী শেখ হাসিনা নাকি একটা বই লিখেছেন না উনি, ওটা পড়েছেন? আচ্ছা, আমি এটা খুঁজে পাচ্ছি না। আমি 80 দশকের শেষের দিকে, না সরি 90 দশকের প্রথম দিকে তিনি সাপ্তাহিক বিচিত্রায় একটা লেখা লিখেছিলেন শেখ হাসিনাকে নিয়ে। সেখানে তিনি দেখাতে চেয়েছেন যে শেখ হাসিনা হচ্ছে আমাদের ঘরের মেয়ে, আর খালেদা জিয়া কিছুটা আউটস্কাটারকে একটু মানে অন্য রকমের। সেই ফরাদ মজা লিখেছে তাই? হ্যাঁ, আপনারা পারবেন খুঁজে বের করতে। এটা সাপ্তাহিক বিচিত্রায় আমি বলে দিলাম। আমি টাইটেলটাও ভুলে গেছি, অনেকদিন আগের তো। এরপরে উনি ওই যে রাজকুমারী শেখ হাসিনা নাকি এই যে এটা লেখেন। তো এখন আমার কথা হচ্ছে যে একটা ফ্রড লোক, আচ্ছা তো সেই লোক কি করবে? উনি ওনার জুলাই যে সনদের কথা ওনারা চেষ্টা করতেন সনদটাকে বের করতে সবাই ঐকমত্যের ভিত্তিতে। ওখানে দেখা যাচ্ছে কি তারা বলছে ফেয়ার ট্রায়াল হবে। কাদের ফেয়ার ট্রায়াল হবে? হচ্ছে আপনার এই যে জুলাই অগাস্টের যারা মানে এই যে কিলিং টিলিং গুলো যা হয়েছে তা। কিন্তু এটা বলছেন না যে ফেয়ার ট্রায়াল কিভাবে হবে? আপনি তো ইন্ডেমনিটি দিয়ে বসে আছেন অনেক, হ্যাঁ? তাহলে আপনি ফেয়ার ট্রায়াল কেমনে করবেন? আপনি যে পুলিশ কিলিং এর ধরলাম 44 জন গেছে, 3200 পুলিশ মরে নাই, 44 জনই মারা গেছে। এই 44 জন পুলিশকে মারার হত্যার যে বিচার করবেন না, এটা কি ফেয়ার ট্রায়াল? দেখি ফেয়ার ট্রায়াল আপনি কত মাইনরিটি লোকজন মেরে ফেলছেন। মানে এটা আমাদের বিচার ব্যবস্থার জন্য মানে লজ্জাজনক বিষয়। তাহলে এটা আপনি দিচ্ছেন কোথায়? আপনি এখানে বসে বলতেছে যে এটা অনেকেই অনেক কথা বলে চায়ের টেবিলে, ঠিক আছে আমাদের বিচার ব্যবস্থা খারাপ, আমরা বলে দিলাম। কিন্তু এটা ওনারা করছেন কি, ওনারা এই জিনিসটা ওই যে জুলাই যে সনদ সেখানে তারা পুট করছেন, বুঝতে পারছেন? ওখানে লিখেছেন। তাহলে তো এটা তো একটা ইয়ে হয়ে যাবে, এটা তো ইতিহাসের একটা ডকুমেন্ট হয়ে যাবে, তাই না? এই একটা মিথ্যাকে আপনি ওখানে বসিয়ে দিচ্ছেন ফেয়ার ট্রায়ালের নামে। এটাও কিন্তু ওনারা ওখানে রেখেছেন। মানে উদ্দেশ্যটা আপনি দেখবেন প্রত্যেক জায়গায় জায়গায় আপনি দেখবেন টার্গেট হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা কি? শেখ হাসিনা তো ব্যক্তি, শেখ হাসিনা বড় কথা নয়। এখানে মূল ব্যাপারটা হচ্ছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। আচ্ছা, আপনি আরেকটা কথা বললেন, আমি খুবই ভালো লাগলো কথাটা শুনে, মানে ভালো লাগলো, মানে আমি দুটো কথা বলি, আমি শেষ করে দেবো, আপনি আবার কথা বলবেন। যে আপনি বললেন যে ফ্যাসিজম নিয়ে ওনার একটা কমেন্ট আছে যে জামাতের সমালোচনা করলেই ফ্যাসিস্ট, তাই না? আচ্ছা, আমার মাঝে মধ্যে মনে হয় কি এই যে লোকগুলো কথা বলে না, এদের কোনো ধারণা নাই ফ্যাসিজম কাকে বলে। আচ্ছা, জারকিওস্কির একটা মডেল আছে, এটা হচ্ছে আপনার এটাকে উনি একটা থিওরি দিয়েছেন, ওটার বেসিসে আপনি ফ্যাসিজমকে মাপতে পারেন। তো আমি এআই দিয়েছিলাম দায়িত্বটা 72 সাল থেকে, আমি বলেছি 24 পর্যন্ত দিবা, যা হয়েছে
আর এরপরে বাকিটুকু 30 পর্যন্ত ফোরকাস্ট করে আমাকে দেখাও। আপনারা শুনলে অবাক হবেন। আমি যদি একটুখানি বলি যে ফ্যাসিজম সবচেয়ে কম ছিল আপনার কোন আমলে জানেন? বঙ্গবন্ধুর আমলে নয়, কিন্তু এটা হচ্ছে 96 থেকে 2000-এ যখন শেখ হাসিনা ক্ষমতায়, সবচেয়ে কম। হ্যাঁ, সবচেয়ে কম। তারপরে ছিল বঙ্গবন্ধুর সময়। বঙ্গবন্ধুর সময় দেখা গেল যে এটা বেড়ে যাচ্ছে কবে, ওই যে 74-75-এর পরে, যখন ওই যে আপনার এখানে সেখানে জাসদ কিল করে, নানান ধরনের সমস্যা, সব চুরি চামারি বাটপাই, তখন উনি আর আসলে পিছনে কারণ থাকে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। এরপরে জিয়াউর রহমানের সময় এটা উঠে গেল, অনেক উঠে গেল, এর সাথে সময় আরো বেশি উঠে গেল, কিন্তু এটা আবার কমে গেল কখন? ওই যে ডেমোক্রেসি যখন আসলো 91 সালে বিএনপির সময়। আমি কিন্তু যার যে প্রাপ্যটা দিচ্ছি, জি জি, অবশ্যই অবশ্যই, ইতিহাস এটা কমে গেল, কিন্তু বিএনপি যখন ক্ষমতা রান করতে করতে এটা আবার বাড়তে থাকে, হ্যাঁ আবার বেড়ে গেল। কিন্তু আবার যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো 96-তে, তখন এটা আবার চট করে আপনার নেমে গেল। এবং আপনি জানেন যে এরপরে তারা তো শান্তিপূর্ণভাবে ইলেকশনে তারা ক্ষমতা হ্যান্ড ওভার করলো। সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে তার মানে এই যে ফ্যাসিজমের যেই আপনি স্কোরগুলো দেখছেন, এখানে কিন্তু ওই 2000 সাল পর্যন্ত দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ইজ ক্লিয়ার, মানে ক্লিয়ার মানে সবচেয়ে কম আর কি। ফ্যাসিজমে কিছু কিছু এলিমেন্ট সবসময় থাকবে, এটা ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না। কিন্তু যখনই এটা এর বাইরে চলে যায় তখনই সমস্যাটা কখন হলো? যখন আপনার এই 2001 থেকে 2006-তে বিএনপি যখন ক্ষমতা, তখন কি তারা তো ওই যে তাদের স্কোরও দেখবেন খুব, এবং তারা কি করলো, ওই যে আপনার 21শে আগস্ট করলো না, তারা গ্রেনেড ইয়ে করলো, 64টা জেলায় গ্রেনেড, সবকিছু বাংলা ভাই টাই দিয়ে সব এলোমেলো হয়ে গেল না? তখন তো তাদেরকেও ফ্যাসিস্ট হয়েছে। আচ্ছা, এখন এই ঘটনাটা যখন শেখ হাসিনা 2009-তে ক্ষমতায় এলেন, তাকে তো এটা মনে রাখতে হয়েছে যে তিনি যদি না হন, শক্ত না হন, এইদেরকে আই এম নট ডিফেন্ডিং এর, তিনি অন্যভাবে করতে পারতেন। তিনি আরো, আমরা আশা তিনি বঙ্গবন্ধুর মেয়ে, তিনি আরো একটু সহনশীল হতে পারেন, কিন্তু প্রথম দিকে ছিলেন উনি, মানে জিনিসটা ভাঙা শুরু হলো কবে থেকে? 2014-15 থেকে। 2014-15 থেকে কেন আপনারা মনে করে দেখেন তো, পেট্রোল বোমা কি কি সব হয়েছিল না? পেট্রোল, ওই যে গাড়িতে আগুন সন্ত্রাস, তারপরে একই সাথে ওই যে আপনার টেরোরিস্ট অ্যাটাক সব হচ্ছে বিভিন্ন জায়গায়। 16 সাল পর্যন্ত যে অভিজিৎ সব মেরে ফেললো আমাদের যারা প্রগতিশীল ছিল, এর মারা শুরু হলো, তার টার্গেটেড কিলিং শুরু হলো। তখন কিন্তু ওরা একটু হার্ড লাইনে চলে যাচ্ছে। আমি ব্যাখ্যা করছি জিনিসটা। এখন এই হার্ড লাইনে দিয়ে আর কোনো উপায় ছিল না। আমি সবসময় বলি, ফ্যাসিজম যদি আপনি সব রুলার হন, আপনি ফ্যাসিজম আপনাকে ইউজ করতে হবে, কিন্তু করতে হবে যে কোন মাত্রায় করবেন সেটার জন্য অনেকগুলো কারণ পিছনে কাজ করে। এইগুলো ছিল কারণ। এরপরে শেখ হাসিনা যেটা ইয়ে করলেন যে 18 সাল বা এই সময়, এটা এই ফ্যাসিজমের নিয়মটাই হচ্ছে বাড়তে থাকলে এটা বাড়তেই থাকে। আচ্ছা, মজাটা কোথায়? মজাটা হলে শেখ হাসিনার সময় তো বোঝা গেল, আচ্ছা ঠিক আছে, তারপরেও বোঝা গেল যে শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা ফ্যাসিস্ট। আপনি কাকে ফ্যাসিস্ট বলবেন সেটা ঠিক করবেন সব দেখে শুনে। এই জন্যই আপনারা চেক করে দেখতে পারেন ইফ আই এম রং। ধন্যবাদ স্যার। আমি জি, কিন্তু আমি ওই ইয়াতেই বলতে চাই, হাসিনা তো খারাপ চলে গেল, এখন আগামী 5 হতে পারে একটু আমাকে বল। বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট স্কোর ফ্যাসিজমের হচ্ছে বর্তমান সরকার যদি ক্ষমতায় থাকে। এই তথ্যটা দিয়ে আমি শেষ করলাম। এবার আপনারা মানে এআইও সত্য কথা বলছে। আরেকটা জিনিস, আপনি বঙ্গবন্ধুর কথা বললেন, আমি জেলখানা বঙ্গবন্ধুর ব্যাপারে যে গল্পটা শুনেছি ছোটবেলা, বা যেটা বলেন, এটা আমার এক রিলেটিভের মাধ্যমে। বঙ্গবন্ধু যখন ফিরে এসে বক্তব্য দিল 10ই মার্চ, এই 10ই জানুয়ারি, তারপরে পরবর্তীতে তাকে গল্পটা বলা হয়েছে যে তাকে এইভাবে টর্চার করা হয়েছে, পায়ের নিচে বরফ, উপরে বাতি দিয়ে রাখা হয়েছে, বলা হয়েছে যে তুমি এখান থেকে সরে আসো, কিন্তু বঙ্গবন্ধু বলছে আমি বাঙালি এবং আমি মুসলমান, আমি জায়গা থেকে সরবো না, আমার জায়গাতে আমি অটল আছি। এরকম করে একটা দেশকে স্বাধীন করার ব্যাপারে সে যে অবদান রেখেছে, আজকে অস্বীকার করে দুঃখজনক। নতুন প্রজন্ম আমি বলবো যারা করছে, খুব অল্প সংখ্যক, মানে এটা 0.1% না যারা করছে, বাংলাদেশের জনসংখ্যার বা নতুন প্রজন্মের 1% না। যাই হোক, আমি সর্বশেষ প্রশ্ন একটু আসতে চাই ফরিদ ভাইয়ের কাছে। ফরিদ ভাই, আওয়ামী লীগের কর্মসূচি, আবারও আপনি আওয়ামী লীগের লোক না, তবুও বলছি, আওয়ামী লীগের কর্মসূচি এবং ফিরে আসা যে কর্মসূচি দিয়েছে 1 মাস ব্যাপী, এবং এর মাধ্যমে ফিরে আসা কতটুকু কার্যকরী হতে পারে, এই বিষয়ে আপনি একটু বলবেন। এবং এই বিষয়টা সেম স্যারকে আমি অল্প কথার উত্তর আমি নিব, আপনার পরে স্যার নিয়ে শেষ করব। জি জি, ধন্যবাদ আপনাকে, স্যারকে অনেক ধন্যবাদ, সেই সাথে আমাদের দর্শকদের শুভেচ্ছা। আসলে
আমি আগে লোকটা সামলাতে পারতেছি না স্যারের কথাটা। স্যার যে চমৎকার একটা গবেষণা করেছেন, এটা তো আমাদের মাথায় ছিল না যে এআই কে প্রশ্ন করব যে 1972 সাল থেকে আজ পর্যন্ত কি হচ্ছে এবং আগামী 5 বছর। আমার তো এটা মাথায় ছিল না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করি প্রিয় দর্শক, আপনারা স্যারের কাছ থেকে এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন গেস্ট আনি। আপনারা দেখতে পাচ্ছেন একেকজন একেক বিষয় নিয়ে কথা বলতেছে, যা আমাদের চিন্তার জগৎকেই মানে আপনারা চাইলে আমি ওই গ্রাফটা দেখাতে পারি যদি আচ্ছা দেখাবেন, কোনো সমস্যা না। আপনার কাছে আসবো আমরা কিছুক্ষণের মধ্যেই। আমি আসলে মানে এত ভালো লাগতেছে স্যার, আপনার কথাই আমি শুনতে চাই। আমিও আজকে আপনার শ্রোতা, খুব ভালো লাগছে আপনি যে তথ্য দিয়েছেন, এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বাংলাদেশের দর্শকের পক্ষ থেকে, গণতান্ত্রিক মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি একটা চমৎকার একটা আইডিয়া আমাদের সামনে তুলে ধরছেন এবং আপনি গ্রাফিক্সটা দেখাবেন। যেটা আমাকে হাওলাদার ভাই বললেন যে 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 এই আওয়ামী লীগ এখন মাঠে কিভাবে তাদের যে আন্দোলন চলতেছে তারা কিভাবে কার্যক্রম পরিচালনা করবে। আমি যখন বিএনপি দ্বারা আমি বলতাম তোমরা তো আন্দোলনে ব্যর্থ হইতেছ, তারা বলে যে আওয়ামী লীগও ক্ষমতায় গেলে এরা ব্যর্থ হবে। আমি বলছি নো, আওয়ামী লীগ সরকারি দলের চাইতে বিরোধী দলের সবচেয়ে শক্তিশালী বেশি। আওয়ামী লীগ যখন সরকারে থাকে তার প্রচুর ভুল হয়, কিন্তু বিরোধী দলে থাকলে ভুল হয় না। আওয়ামী লীগ বিরোধী দলের থাকলে শক্তিশালী, তোমরা তখনও পারবে না। এমনকি আমি এটাও বলতাম, মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি আন্দোলনে ব্যর্থ, আমি বলতাম তোমাদের আন্দোলন এই কারণে ব্যর্থ হবে, এই কারণে ব্যর্থ হবে, এবং ব্যর্থ হইতো। তখন আমি বলতাম এটা আওয়ামী লীগ হলে কি করতে জানো, যে তোমার বাড়ি জামালপুর ময়মনসিংহ বলতে হয়, আমি যে গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর স্টেশন থেকে রেল লাইন টানা শুরু করতো, রেল খোলা শুরু করতো একেবারে গফরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, আমাদের সরিষাবাড়ি হয়ে জগন্নাথগঞ্জ ঘাট, মানে যমুনার পার এই পর্যন্ত গিয়ে ঠেকতো, রেল লাইন খুঁজে পাওয়া যেত না। তো আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে তারা মানে একটা ঝড় আসলে যা হয় তাই তারা চুপ, বোঝা যাচ্ছে না। আমি বলতেছি না যে আওয়ামী লীগ খুব ভালো, আওয়ামী লীগ একমাত্র বাংলাদেশের ভালো দল, আমি তা বলতেছি না। আমি একটা হিস্ট্রিক্যাল কথাটা, তথ্যটা তুলে ধরছি। বিরোধী দল হিসেবে বিরোধী দলের আন্দোলনে আওয়ামী লীগের সাথে শক্তিশালী কেউ হবে না। আমি সরকারি দলে তাদের হাজারো সমালোচনা থাকতে পারি, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সবসময় স্ট্রং। তাদের যদি এবার নির্বাচন, বিএনপি তো নির্বাচনে আসে নাই ভয়ে বা যে কোনো কারণে যে আওয়ামী লীগ তাকে ভোট দিবে না, কিন্তু আওয়ামী লীগ জানে যে নির্বাচন করতে গেলে তাদের মারবে, জেলে দিবে, ভোট দিতে দিবে না, তারপরেও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে যাবে। কেন যাবে? বিরোধী দল হিসেবে তারা স্ট্রং। এটা আমি বারবার বলেছি এবং এখনো বলি, যে আন্দোলন ডাক দিয়েছে, আমি কয়েকবার, আমি 3 মাস যাবত যেদিন থেকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলে আসছেন, অডিও কলে আসে বক্তব্য দিতেছেন, আমি তখনই বলেছি যে যেদিন শুধুমাত্র ভিডিও কলে শেখ হাসিনা আসা শুরু করবেন, বাংলাদেশের আন্দোলনের ঢেউ শুরু হয়ে যাবে। এরা জানেই না কি পরিণত হবে। বাংলাদেশে শেখ হাসিনাকে এসে রাজনীতি করতে হবে না। আমি শেখপুরের কথা বললে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয়, আমার বক্তব্য সহ্য করতে পারে না, সাব্বিরের গান সহ্য করতে পারে না। ওই 4 জন সাংবাদিক, কালকে হাওলাদার সাহেব জানেন, 4 জন সাংবাদিক তাদেরই লাল বিপ্লবী কথা বলে, তাদের কথা সহ্য করতে পারে না এই সরকার। এই সরকার বুঝি আন্দোলনে টিকবে? এরা ট্র্যাপে পড়বে কয়েকদিন পরে, এরা নিজেরাই নিজেদের ট্র্যাপে পড়ে যাবে। এরা জানেই না, কারণ যারা এখন ক্ষমতায় আছে তারা একজনও পলিটিক্যাল ম্যান না, those all are non political men. এরা তো আমার দাঁতের বুদ্ধিতেই টিকবে না। আর তো শেখ হাসিনা, সে জামালপুরে বাস করা শেখ ফরিদের দাঁতের বুদ্ধির কাছে ইউনুস টিকে না। আর বুঝি বঙ্গবন্ধু কন্যা, কয়েকবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাঁতের বুদ্ধির কাছে তারা টিকবে? দেখবেন আপনি, আমি এটা বলে এই আন্দোলন তো শুরু হয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা শেখ হাসিনা, এটা একটা ট্রেলার দিছেন, এই যে কয়েকদিন যাবত শুরু হয়ে গেছে। তিনি তো কয়েকদিন পরে ভিডিওতে আসবেন, বাংলাদেশে আসতে হবে না, বিদেশেও যেতে হবে না, ভিডিও বক্তব্য যদি দেবেন, বাংলাদেশে আওয়ামী লীগ দেখবেন কি শুরু করে দেয় বিরোধী দলের মানে আন্দোলনকারী হিসেবে। এরা কিছুই টিকবে না, কর্মীরা ছাপায় পড়বে। বাংলাদেশে আওয়ামী লীগের দুর্নীতিবাজ আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এই সংখ্যাটা কত? দে আর এ ফিউ, খুবই কম সংখ্যক। এই লোকগুলো তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ কারা? আওয়ামী লীগ যারা ওই যে ক্ষেতের কৃষক, ওই যে ক্ষেতের শ্রমিক, ওই যে পাটকলের শ্রমিক, এরা হচ্ছে আওয়ামী লীগের ডাইহার্ড। দেখবেন এরা কিভাবে নামে, এরা কোনোদিন আওয়ামী লীগের 10 পয়সা নেয় নাই, এরা কোনোদিন নিবেও না। কিন্তু বঙ্গবন্ধু শেখ হাসিনার নামে এরা মুক্তিযুদ্ধকেও অত আমাদের মতো এত ব্যাখ্যা বোঝে না, গবেষণা বোঝে না, তারা শুধু জানে জয় বাংলা। এরা যখন মাঠে নামবে, এই এই ইউনূস সরকার আর্মিদের ঠেকাইতে পারবে এদের? আপনি কয়জনকে ঠেকাবেন? এই আন্দোলনে এই সরকার টিকবে না। এই দেখেন না ডিসেম্বর এপ্রিলে কি কি ঘটে, সেটা শুধু দেখতে থাকেন। আমি আবারও বলি, শেখ হাসিনা যেদিন ভিডিও কলে আসবেন, সেই দিনই দেখবেন বাংলাদেশের রাজনীতি টোটালি আলাদা হয়ে যাবে। জি ধন্যবাদ স্যার, আপনি আপনি যদি এই বিষয়ে একটু বলেন, এখানে শেষ করে দিব। আমি তো ফরিদ সাহেব, তো আপনার নামের আগে শেখ তো না, তো আমাদের নোয়াখালীতে এক পীর ছিলেন, নাম ছিল শেখ ফরিদ। ওনার কথাবার্তা গুলো শুনলে আসলে খুব মানে কেমন যেন লাগছিল যে আসলে কি বাংলাদেশ আসলে আবার বঙ্গবন্ধুকে ইয়ে করবে, সম্মান করবে, এরকম পরিস্থিতিতে যাবে। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে কি, আসলে তো
ইউনুস কিছু না তো ভাই, ইউনুস তো কিছু না। আসল ব্যাপার হচ্ছে তো ওই যে ডিপ স্টেট। এখন ধরুন যে ইউনুস যে প্রতিবারই আপনার এই যে তারেককে হারাইয়া দেয়, ইয়া করে, এগুলো থেকে আসে এত শেয়ান্ত, মানে ইউনুস শুড, কিন্তু আপনার ইন্টেলেকচুয়াল যেই আপনার মেকিং, সেটা পলিটিক্যাল মেকিং, ওটা ইউনুসের খুব একটা নাই। তবে ইউনুস যে কাজটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে আপনার স্টেটের পারপাস সার্ভ করা। এবং এখানে তারেকের সমস্যা হচ্ছে, তারেক এই জায়গায় খুবই উইক কন্ডিশনে আছে। আপনি খেয়াল করবেন ইউনুস করে কি, ইউনুস একবার প্রথমে জামাতের সাথে ওই যে বাংলাদেশ আর্মির মাধ্যমে, আর্মি চিফের মাধ্যমে জামাতকে সামনে আনলো, জামাতকে কয়দিন ইয়ে করার পরে বিএনপি কে আনলো, এনে বললো যে সব কমিশনে মেজরিটি বিএনপি দিয়ে দিল। আচ্ছা, এখন হলো কি, আপনার যে সমস্যাটা হলো সেটা হচ্ছে এই যে জামাত এখানে একটা খুবই ভালো কার্ড খেললো, যে কার্ডটা আপনার আসলে আমার ধারণা ডিপ স্টেট থেকে উৎসারিত। কেন বলছি, এত ইন্টেলেকচুয়ালিটি ভাবা যায় না। কিরকম তারা করলো কি, খুব স্মার্ট খেলা। তারা বিএনপি কে বললো যে তোমরা এই যে সব চাঁদাবাজি কাজে যা আছে এগুলা সব তোমাদের, হ্যাঁ, যত চাঁদাবাজি করবা, জায়গা সব দখল করে নাও, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদেরকে দিবা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে জুডিশিয়ারি, আর একটা হচ্ছে আপনার এই যে কি বলে এটা, ওই ইউনিভার্সিটির সব ভিসিটিসি গুলা মোস্টলি এগুলা দিবা। তো অ্যাকর্ডিংলি হয়ে গেল। এখন আমি কালকে ওই ইয়ার উপর কাজ করছিলাম, আপনার সোশ্যাল মিডিয়ায় জনমত, ওখানে দেখা গেছে কি জানেন, আমি ওই সেই প্রথম থেকে বলেছিলাম যে এটা টার্গেটটা হচ্ছে বিএনপিকে আনপপুলার করে জামাত সামনে চলে আসা, এবং সেটা মোটামুটি ভাবে বিএনপির, কিন্তু আমার মতে বিএনপির ওই সোশ্যাল মিডিয়ার ইয়েগুলা, কালকে আমার আরেকটা টক শো আছে, আমি ওখানে দেখাবো কাজগুলো, সেখানে আমি দেখিয়েছি যে বিএনপির কিন্তু জনপ্রিয়তা খুবই মানে অ্যালার্মিং কমে যাচ্ছে। তো এখন এই কাজটা যে হচ্ছে, এর মধ্যে আওয়ামী লীগ তো এগুলো ধরেন এগুলো রিড করতে পারে ভালো। আওয়ামী লীগ কেন সরে যেতে হলো, কারণ তারা ডিপোজিশন কাজ করতে রাজি, শেখ হাসিনা রাজি হন নাই। আপনি খেয়াল করলে দেখবেন সারা পৃথিবীতে ডিস্টেট যেখানে কাজ করে আমাদের মতো দেশগুলোতে, সেখানে কিন্তু ফান্ডামেন্টালিস্ট রিঅ্যাকশনারি ফোর্স গুলোকে বেছে নেয়। খেয়াল করে দেখেন, হ্যাঁ, আপনি দেখেন খেয়াল। এবং এই একই ব্যাপার তারা এখানেও করেছে, এবং এর মাধ্যমে তারা ওই ইউনুসকে দিয়ে, ইউনুস তো আসলে অনেকে বলে নাস্তিক, এটা সেটা, যে মানে উনি হয়তো নামাজ পড়তে জানেন না ঠিক মতন, এরকম শুনেছি আমি। তো সেই লোককে দিয়ে এদেরকে কেন ইয়ে করে? এখন এই জিনিসটা বুঝতে হবে। আওয়ামী লীগ, ওই যে ফরিদ সাহেব বললেন না, আওয়ামী লীগ অপোজিশন হিসাবে একটি অসাধারণ দল। যে আওয়ামী লীগ এগুলো রিড করতে অক্ষম তা তো না। একবার দেখবেন যে একবার সে আওয়ামী লীগকে ইয়ে কি বলে, বিএনপিকে একবার কাছে আনে, যখন জামাত আবার বলা শুরু করে উনি ইয়ে না, এগুলো তার মেক করা, উনি ফেভারিটিজম করছেন এটা সেটা, তখন উনি আবার করে কি, ওই আপনার বিএনপিকে নিয়ে ওই যে ফেব্রুয়ারি মাসে একটা সিক্রেট ডিং করলো, আবার বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে দিল, তারপর হঠাৎ করে আওয়ামী লীগকে ব্যান করে দিল। এগুলো করে সে তখন বিএনপি বিপদে পড়ে গেল। বিএনপি যেহেতু ম্যাচিওর পলিটিক্যাল ইয়া না, ইন্টেলেকচুয়ালি চিন্তা করতে পারে না, ওরা কিন্তু আপনার ওই যে ওইটা করতে পারে নাই। তারা আওয়ামী লীগের পক্ষে একটু বলা শুরু করেছিল, এই সময় আওয়ামী লীগ ব্যান করলো এবং ওই 32 ভেঙে দিল। তখন কি ওর এরা বাধ্য হয়ে বিএনপি আওয়ামী লীগের বিপক্ষে আবার চলে গেল। মানে বিএনপির দেখবেন কোনো ফিক্সড পজিশন এখন নাই। তো এই পরিস্থিতিতে এগুলো আওয়ামী লীগ ধরতে না পারার কথা নয়। শেখ হাসিনা যথেষ্ট পরিমাণে এগুলো ভালো বোঝেন। আপনি শেখ হাসিনা কি করলো, আমার ধারণা 32 নম্বর ভাঙছে, আচ্ছা ভাঙ, দেখা যাক 32 নম্বর ভাঙতে কি হলো, আওয়ামী লীগ ব্যান করাতে কি হলো। আপনি দেখেন এই বোধহয় 3-4 দিন আগে জাতিসংঘের সেই ভদ্রলোক টোর্ক তিনি বললেন যে আওয়ামী লীগকে ব্যান করা বা যে কোনো দলকে ব্যান করার এটা তারা সমর্থন করেন না। এটা কোত্থেকে? আপনি এটা তো মানে এরা তো হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধ পক্ষ। আপনি ভাবছেন কেন শেখ হাসিনার কোনো তার নিজস্ব কোনো ডিপ স্টেট নাই? আপনি যতই কম কথা বলেন, কম ইয়ে করেন, ওখানে ডিপ স্টেট নাই। শেখ হাসিনার ডিপ স্টেট আছে, সেটা আপনার ইন্ডিয়া দিয়ে হোক, যে দিয়েই হোক। আপনার হয়তো এই বাংলাদেশ কনটেক্সটটা হয়তো চায়না দিয়ে হতে পারে, আপনি করিডোর দিবেন, আপনি পোর্ট দিয়ে দিবেন, এগুলো তো শেখ হাসিনা চুপ করে থাকবে না। আলটিমেটলি তারটা তো তাকে তখন কাজে লাগাতে হবে। তো সেখানে যে আওয়ামী লীগের এই এখন যে উনি আসছেন, এটাও খেয়াল করে দেখেন তার পেশেন্স যথেষ্ট পরিমাণে, এখন কিন্তু তিনি আস্তে আস্তে আসছেন। ওই যে ফরিদ সাহেব যেভাবে বলছেন, এরকম ঠিক ঘটবে, কিন্তু একটু সময় লাগবে, হলেই হবে না। এবং সেখানে ওনাকে ওই যে আপনার সব স্টার ডিপ স্টেট এবং আপনার যে ইউএস ডিপ স্টেট,
এদের মধ্যে একটা ঘটনা ঘটবে। তার ফলে আপনি যেভাবেই বলেন না কেন, আমি আশা করি, কারণ শেখ হাসিনার ফাইটটা অনেকটাই হচ্ছে আপনার সত্যের জন্য, ইতিহাসের জন্য, আমাদের অস্তিত্বের জন্য, আর এদের ফাইটটা হচ্ছে সত্যকে চুরমার করার জন্য। কাজেই ওখানে সত্যের সাথে এটা টিকতে পারে না। আপনি স্ট্র্যাটেজি কি বলেন, আর আপনি এমনিতে আদর্শগতভাবেই বলেন, আর ইমোশন দিয়েই বলেন, একটু সময় লাগবে ইনশাআল্লাহ স্যার, আপনার কথা অনুযায়ী সেটা আমরা বুঝি, একটু সময় লাগবে, বাট সত্য মাথা তুলে দাঁড়াবে এবং সত্যই সত্য থাকবে, মিথ্যা দূর হবে এবং এই বাংলাদেশকে আবার আমরা ফেরত পাবো। এই বলে আমরা এখানে আজকের মতো শেষ করতে চাই। ধন্যবাদ স্যার, আপনি আবার আমাদের আমি তো ওইটা দেখালাম না ভাই, হালদার ভাই একটু স্যারকে একটু সময় দেন, ওই 1-2 মিনিট ওটা দেখাই দেন। এক মিনিট দেখেন শিওর ভুলে গেছি। জি দেখেন ভেরি ইম্পর্টেন্ট। দেখেন স্যার, আপনার রিসার্চ খুবই দরকার। এটা ফার্স্ট, আপনি যেটা মনে হয় প্রথম, এটা আপনি ডিজিটাল মানে আপনি আমি দেখাচ্ছি, দাঁড়ান। জি দেখেন, প্লিজ দেখেন। আমি দেখাই, এটা আমি সরি, উইন্ডোতে যেতে হবে। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি এটা দিয়ে। এই যে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা আপনারা দেখুন। এই হচ্ছে আপনার, এটাকে বলা হয় ফ্যাসিস্ট টেন্ডেন্সি ইন্ডেক্স ইন বাংলাদেশ 1972 through 2030। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার ইয়েটা? দেখতে পাচ্ছি। আচ্ছা, এই খেয়াল করুন, এই যে 72 থেকে শুরু হচ্ছে, এই যে এই হচ্ছে বঙ্গবন্ধুর আমল। এটা ছিল 40 থেকে এটা এই একটা পর্যায়ে 75 সাল নাগাদ এসে এটা হয়ে গেল আপনার 45 বা এরকম। আচ্ছা, মনে রাখবেন যে ওই সময়টা কিন্তু ওই যে বাকশাল হয়েছে, বঙ্গবন্ধু বাধ্য হচ্ছেন এগুলো করতে। আচ্ছা, এরপরে এলেন জিয়াউর রহমান বা ডিফেক্টো হিসাবে বা সরাসরি। তার সময় এই যে এই দেখেন এটা বাড়ছে, আপনি খেয়াল করবেন এই যে জিনিসটা বাড়ছে। তিনি 81 সাল পর্যন্ত ছিলেন, এই যে এই জায়গায় ছিলেন। এই খেয়াল করুন, এই যে লেখা, এই যে উপরের দিকে ছোট করে লেখা আছে যে জিয়া, এই জিয়ার আমলটা, এই যে তিনি তার সময় এটা চলে গেল 70-এ। আচ্ছা, এরপর এরশাদেরটা দেখেন, এই যে যেতে যেতে ইনি গেলেন হচ্ছে 90 সালে। তো 90 সালে উনি অ্যারাউন্ড আপনার 85 এরকম জায়গায় গেলেন। আচ্ছা, এরপরে যখন বিএনপি, আবার এটা এই ক্রেডিটটা দিতে হবে যে আমাদের ডেমোক্রেটিক ইয়াটা যখন চালু হলো, তখন বিএনপি এলো এবং বিএনপির সময় এটা নেমে এসে 45-এ শুরু হলো 91 সালে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এটা যেতে এই সময়ও আপনার এটা আবার 45 থেকে বেড়ে 49 বা 50 এরকম একটা জায়গায় চলে গেল। এরপর ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, যাকে আপনারা সারাক্ষণ ফ্যাসিস্ট বলছেন, এটা হচ্ছে শেখ হাসিনার সময় 96 থেকে 2000 এই সময় দেখেন এই সবচেয়ে এটা কিন্তু কমার দিকে, সব আমলেই বেড়েছে, বঙ্গবন্ধুর আমল সহ। তার আমলে যে যখন আওয়ামী লীগের প্রথম আমল, যেটা মানে শেখ হাসিনার সময় আন্ডারে, এই সময় আপনার এটা ছিল 38 দিয়ে শুরু এবং উনি 35-এ এই 2000 সালে যখন উনি শেষ করেন 35 ছিল। আচ্ছা, এরপরে কিন্তু এই যে আবার আপনার এই যে বিএনপি দেখেন সেকেন্ড টাইম, তখন এটা আবার বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এর সময় কিছু কমলো ওই 2007-8-এ। 9-তে দেখেন, 9-তে কিন্তু অনেকটা, 9-10 অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু আপনি তো কন্টিনিউ করছেন। এবং এই সময় আসলে আমি আগেই বলেছি যে শেখ হাসিনা খুব সম্ভবত হার্ড লাইনে চলে গেছিলেন কিছুটা। তার ওই 2001 থেকে 2006-এর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সহ তার নিজস্ব হয়তো কিছু মেকানিজম ছিল। কিন্তু মজার ব্যাপার হলো যে এটা বাড়ছে এবং আপনি খেয়াল করবেন 15 সালে এসে এটা 15 থেকে আরম্ভ করে একেবারে বেশি বেড়ে গেছে। 15 সালের ঘটনাটা আমি বললাম যে ওই সময় আপনার এই যে পেট্রোল বোমা ওইটা সেটা চলছে, টেরোরিস্ট অ্যাটাকস হচ্ছে, আপনার টার্গেটেড কিলিং হচ্ছে, তিনি তখন হার্ড লাইনে চলে গেলেন। এবং কিন্তু এটা একবার শুরু করলে আসলে আর থামা যায় না, এবং এক পর্যায়ে এটা উনি চলে গেলেন। 24 সালে আপনারা ওনাকে বিদায় দিলেন। সে সময় এটা 88-তে এসে থাকলো। মজার ব্যাপার হলো, আপনি খেয়াল করবেন যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই সময়টা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের। আমরা তো ফ্যাসিস্ট সরিয়ে তার ডেমোক্রেটিক কাউকে চাচ্ছিলাম। এদের একটা ফোরকাস্ট দিতে বললাম, দেখা যাচ্ছে 2030-এ দেখাচ্ছে এটা প্রায় আপনার 98 বা এরকম হয়ে যাবে। এটা দেখানোর উদ্দেশ্য এই নয় যে শেখ হাসিনাকে ডিফেন্ড করা। আমি বলতে চাচ্ছি যে এই ফ্যাসিজমটা কোনো একটি নির্দিষ্ট রেজিমের বৈশিষ্ট্য নয়, এটা সবসময় ছিল এবং এদের বর্তমান সময়ে আরো বেশি আমরা দেখতে পাচ্ছি। যেখানে সেখানে কিলিং হচ্ছে, যেখানে সেখানে মেরে ফেলছে, যেখানে সেখানে রেপ হচ্ছে, যেখানে সে আরো অনেক কিছু, এগুলো তো আর বলে শেষ করা যাবে না। এমনকি আপনার দুর্নীতির ব্যাপারেও তারা একেবারে স্বয়ং ইউনূস সহ সব মহানন্দে এবং 100 কোটি টাকার নিচে কোনো দুর্নীতি শুনবেন না, সবই 100 কোটি। হ্যাঁ, তো এই আর কি। তো ভাই যাই হোক, আমি এই আর কি। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের সাথে মাঝে মাঝে অবশ্যই আসবেন ইনশাআল্লাহ স্যার। আমরা আপনাকে নিয়ে আরো সুন্দর সাবলীল করতে চাই ভবিষ্যতে, এবং
লাইভে পরবর্তীতে লাইভে যাব ইনশাআল্লাহ, দর্শকদেরও কিছু কোশ্চেন নিব। আজকের মতো স্যার এখানেই শেষ করছি, কারণ রেকর্ড আইটেম অলরেডি আমাদের 50 মিনিট হয়ে গেছে, এটা অনেক বড় হবে। ঠিক আছে স্যার, আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ।